আমি অয়ন। দুর্নীতিতে ধান খেয়েছে, হ্যাঁ, ক্যাগ রিপোর্টে এরকমই বিস্ফোরক তথ্য। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বুলবুলিতে ধান খেয়েছে কিনা জানা নেই, কিন্তু দুর্নীতিতে যে ধান খেয়েছে তা ক্যাগ রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে। আর ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য নিয়ে আজকের পর্ব, দুর্নীতিতে ধান খেয়েছে। বিগত সরকারের আমলে প্রায় 100 কোটির দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। ক্যাগের দাবি, বস্তা বস্তা ধান নাকি অ্যাম্বুলেন্সে করে গেছে রাইস মিলে। শুধু অ্যাম্বুলেন্সই নয়, অভিযোগ অটো, বাস, এমনকি বিলাসবহুল এসইউভি গাড়িও নাকি তৃণমূল জমানায় হয়ে উঠেছিল ধান পরিবহনের বাহন। ক্যাগের রিপোর্টে এমনই এক অদ্ভুত ছবি সামনে এসেছে। তৃণমূল জমানায় ধান সংগ্রহকে কেন্দ্র করে সরকারি নথিতে যে ভেলকি দেখানো হয়েছে তা দেখেই চোখ কপালে উঠতে বাধ্য। সরকারি নথিতে ধান কেনা ও বিক্রির রেকর্ড থাকে, সেখানে যে গাড়িতে করে ধান রাইস মিলে পৌঁছে দেওয়া হয়েছে সেই গাড়িরও নাম্বার লেখা থাকে। ক্যাগ তদন্তে নেমে দেখতে পায় কিছু ক্ষেত্রে সেই গাড়িটা অ্যাম্বুলেন্স, কখনো বা অটো, কখনো বা বাস। রেহাই দেওয়া হয়নি বিলাসবহুল এসইউভিকেও। তদন্তে দেখা গেছে অনেক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারই নেই। অভিযোগ, ভুয়ো নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে খাতায়। অর্থাৎ সরকারের ঘরে ধান তো আসেইনি, উল্টে সরকারের কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ধানও নাকি গেছে অন্য ঠিকানায়। প্রতি কুইন্টালের হিসেবে তৃণমূল জমানায় ধানে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। আর আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন দেখুন। নিয়ম বলছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে রাইস মিলগুলোতে ধান চাল হওয়ার জন্য যাবে সেখানে পরিবহন করা হয় লরি বা ট্রাক্টরের মধ্যে দিয়ে। আদপে দেখতে পাওয়া গিয়েছে অডিট রিপোর্টের প্রকাশিত তথ্য অনুযায়ী সেখানে এই ধান চাল করার জন্য পরিবহিত হয়েছে রাইস মিল পর্যন্ত কিসে? অটো, অ্যাম্বুলেন্স, বাস এবং এসইউভিতে। এবং সেটাই সব থেকে আশ্চর্য লাগে যারা এই অডিটের তথ্য সামনে নিয়ে আসছেন তাদের। তারা বলছেন যে এই ধরনের ক্ষেত্রে যে কুইন্টাল কুইন্টাল ধান কোনোভাবেই কি এই ধরনের গাড়িতে নিয়ে যাওয়াটা সম্ভব? এক্ষেত্রে অনেকেই বলছেন যে সমস্ত গাড়ি এই সিপিসি থেকে রাইস মিল পর্যন্ত ধান নিয়ে যাতায়াত করে অর্থাৎ পরিবহন করে, তার প্রত্যেকটা গাড়িতেই ভিএলটিডি অর্থাৎ ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকার কথা। এর ফলে ওই গাড়ি কোথায় যাচ্ছেন তা সহজেই অনুমেয়। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে লরি বা ট্রাক্টর এসে ধান নিয়ে গিয়েছে রাইস মিল পর্যন্ত, কিন্তু সেটি নিয়ে যাওয়া হয়নি রাইস মিলে। মাঝপথেই হয়তো ফোড়েদের কাছে চলে গিয়েছে সেই ধান। এবং সেই ব্যাপারটাকেই নজর ঘোরানোর জন্য এই গাড়িগুলোর নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। অডিট করতে গিয়ে এই গাড়িগুলোর নাম্বার যখন পরীক্ষা করা হয় তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে এগুলি পণ্যবাহী গাড়ি নয়, এগুলোর অধিকাংশই হচ্ছে যাত্রীবাহী গাড়ি। আর এক্ষেত্রে দাঁড়িয়ে এই সিএজি রিপোর্ট অনুযায়ী গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে এই ধান তাহলে কোথায় গেল, রাইস মিল পর্যন্ত না পৌঁছে কাদের হাতে পৌঁছে গিয়েছিল। আর এখানেই দুর্নীতির বড়সড় চক্র কাজ করছে, এমনটাই অভিযোগ। একটা ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে দিই, মানে এটা বাস্তব হতে পারে না কখনোই। দেখুন, খাতায় দেখানো হয়েছে নাকি 6টা অটো করে 1159 কুইন্টাল ধান নিয়ে যাওয়া হয়েছে। ভালো করে শুনুন, 6টা অটো, মাত্র 6টা অটো, 4 থেকে 5 জন বসতে পারেন এক একটা অটোতে। 1159 কুইন্টাল ধান নিয়ে যাওয়া হয়েছে। বাস্তবে কি সেটা আদৌ সম্ভব? দেখালাম, আমরা দেখাবো। অর্পণ আমাদের প্রতিনিধি দেখিয়েছেন, দেখুন। এই যে অটো, সেই অটোতে দাদারা ভরলেন এবং সেখানে দেখা যাচ্ছে মাত্র এখানে 1, 2, 3 আর কোনো কিন্তু জায়গা অটোর মধ্যে সেরকমভাবে দেখা যাচ্ছে না। কোনোভাবেই বস্তা এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এটা সম্ভব নয়। অর্থাৎ 60 কেজি যদি বস্তা হয় তাহলে নিয়ে যাওয়া যাচ্ছে মাত্র 3, 6, 18, 1 কুইন্টাল 80 কেজি ধান। আর সেখানে যা বলা হচ্ছে ক্যাগ রিপোর্টে যা এসছে সেখানে দেখা যাচ্ছে 6টি অটোতে যদি নিয়ে যাওয়া হয় 1159 কুইন্টাল, তাহলে একটি অটোতে 193 কুইন্টাল ধান নিয়ে যাওয়া, সেটা কি কোনোভাবে সম্ভব? 193 কুইন্টাল
একটা অটোতে তো প্র্যাকটিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি সেখানে 3টি বস্তার বেশি এখানে এই যে অটো সেটাতে ভরা সম্ভব হচ্ছে না। আর দুর্নীতির এই মায়াজালে সিঙ্গুরের কথা না বললেই নয়। যে সিঙ্গুর জমি আন্দোলনের আঁতুড় ঘর, সেই সিঙ্গুরের ধান ক্রয় কেন্দ্রেই নাকি জালিয়াতির নতুন রেকর্ড। অভিযোগ, মাত্র 10 জনের নাম ঘুরিয়ে ফিরিয়ে 59 বার ব্যবহার করে কিনে নেওয়া হয়েছে প্রায় 45 লক্ষ টাকার ধান। 10 জনের নাম ঘুরিয়ে ফিরিয়ে 59 বার ব্যবহার করে 45 লক্ষ টাকার ধান কিনে নেওয়া হয়েছে। যাদের নাম উঠে এসেছে তারা কে? তারা নাকি রাইস মিলের মালিক, তাদের পরিবার এবং তাদের পরিচিত শুভানুধ্যায়ী। সবচেয়ে মজার বিষয় হলো, এই দুর্নীতির খেলা ধরা পড়ার পর প্রশাসন যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা দেখে হাসবেন না কাঁদবেন বোঝা দায়। অনিয়মে জড়িত 3টি রাইস মিলকে জরিমানা করা হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই বোধহয় মনে পড়লো ওরা তো আমাদেরই লোক। ব্যাস, পরের মরশুমেই ফের তাদের সসম্মানে ধান কেনার ছাড়পত্র। আমাদের প্রতিনিধি আবিরের প্রতিবেদন। যে সিঙ্গুরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে রাজনৈতিক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলা হতো, সেই সিঙ্গুরেও দেখতে পাওয়া গিয়েছে এই জালিয়াতি। সেখানে এমন ব্যক্তিদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে তদন্ত না করে কয়েক মাসের মধ্যেই পুনরায় যেমন এই ধান ক্রয় বিক্রয়ের কাজে সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। আবার দেখতে পাওয়া গিয়েছে যে 59টি ক্ষেত্রে রি এন্ট্রি ঘটেছে 10 জনের মধ্যে দিয়ে, যেটা হওয়ারই কথা নয়। কিন্তু এত বড় ঘটনা ঘটছে সিঙ্গুরের মতো একটি জায়গাতে, সেখানে গোটা ঘটনাটি প্রশাসনের নজর এড়ালো কি করে, সেটাও মস্ত বড় প্রশ্ন। এখানেই সবাই অবাক হচ্ছেন, কারণ বরাবরই নিজেকে কৃষক দরদি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবে কৃষক আন্দোলনেও সমর্থন ছিল তার। এমনকি নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গেছেন সেই কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। আর সেই তৃণমূল জামানাতেই ধান কেনার নামে লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগ। ক্যাগ রিপোর্টের দাবি, সবচেয়ে বেশি চুরি হয়েছে হুগলি, বর্ধমানে। এখন প্রশ্ন, এই দুর্নীতির টাকা কাদের পকেটে গেছে? এটা নিয়েও আমাদের প্রতিনিধি আবিরের প্রতিবেদন। নিজেকে বরাবর কৃষক দরদি নেত্রী বলতে পছন্দ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভালো এখনো করেন তিনি নবান্নে কৃষক আন্দোলনের অন্যতম মুখ রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠকও করেছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক সভা হোক, মিছিল হোক, বারবার তার নেতৃত্বাধীন সরকার যে কৃষকদের পাশে রয়েছে সেই বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো ক্যাগের রিপোর্ট বলছে ঠিক উল্টো কথা। সেখানে বলা হচ্ছে তার আমলেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আমলেই এই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য এবং কৃষির এই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, এবং সেটাই ক্যাগ রিপোর্টে একদম ধারাবাহিকভাবে প্রত্যেক কটা অংশ জুড়ে প্রকাশ করে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে যখন এই বিষয় নিয়ে তদন্ত করা হবে, তখন এর পিছনে আসল গাফিলতি কার ছিল সেটা উঠে আসবে, এমনটাই মত প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। গত 15 বছরে দুর্নীতির প্রাচীর তৈরি হয়েছে চীনের প্রাচীরের মতো, কিন্তু বাঁধ ভাঙা অব্যাহতই থেকেছে। বিশেষ করে ভূতনি নদীর যে চর, সেই চরে মানুষ বর্ষা এলেই প্রমাদ গোনেন, আবারও ভিটে মাটি ছাড়া হতে হবে না তো, আবারও কোথাও চলে যেতে হবে না তো। আবার প্রমাদ গুনছেন। নতুন সরকার এসেছে, পালা বদল হয়েছে, তাদের প্রত্যাশা আরো বেড়েছে। তারা দাবি করছেন বাঁধ মেরামতি, আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। বসন্তটোলা, কালুটনটোলা, পশ্চিম রতনপুর ও কেশরপুর কলোনি, এই 4-5টা গ্রাম নদীতে তলিয়ে গেছে। এখানে প্রায় 1000 বাড়ি ঘর ভেঙেছে। জায়গা জমিন কিছু নাই, তিরপালে বাড়ি করে আছি, অন্য জায়গা আছে অন্য জনের। এখানে বাড়ি 4-5টা বাড়ি এখানে ভেঙেছে। ঘোলা জলের স্রোত ভাঙছে নদীর পাড়। চোখের সামনে পায়ের তলা থেকে একটু একটু করে জমি সরছে। আর কতদিন? ভয়াল নদী এবার ভিটেমাটি গিলবে না তো? শ্রাবণের শেষ বেলায় দুশ্চিন্তার কালো মেঘ, ঘোর উদ্বেগে মালদার ভূতনির গঙ্গাপাড়ের বাসিন্দারা। পিছনে দেখছেন পাকা
শিব মন্দির ছিল, সেই শিব মন্দির কিন্তু এখন অস্তিত্বহীন। একই সঙ্গে বারবার ভাঙন হয়েছে, বারবার ভিটেমাটি ছাড়া হয়েছেন মানুষজন। এখন যেখানে বইছে গঙ্গা, সেখানে কিন্তু আগে একাধিক মানুষের বাড়ি ছিল। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, ওয়েস্টল্যান্ড কবিতায় লিখেছিলেন টি.এস. এলিয়ট। মানিকচক বিধানসভার ভুতনি দ্বীপ অঞ্চলের বাসিন্দাদের কাছে নিষ্ঠুরতম মাস। অগাস্টের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ। ভরা বর্ষার এই সময়টাতেই একের পর এক দুর্যোগে গঙ্গায় ভাঙনের তীব্রতা বাড়ে। গত বছর 13ই অগাস্ট জলের তোড়ে ভেসে গেছিল ভুতনির অস্থায়ী কাটা বাঁধ। গঙ্গা আর ফুলোহারের জল নিশ্চিহ্ন করে দিয়েছিল পশ্চিম রতনপুরের নতুন তৈরি হওয়া রিং বাঁধের একটা অংশ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ভুতনিতে, ভেসে গেছিল বহু ঘর সংসার। 2024 সালের অগাস্টেও গঙ্গার ভয়ঙ্কর চেহারা দেখেছে ভুতনি। সেবার দক্ষিণ চণ্ডীপুরের কালুটন টোলায় বাঁধ ভেঙে জল ঢুকেছিল ভুতনিতে। তাই অগাস্ট এলেই বুক কাঁপে ভুতনির। এখন যেখানে বইছে গঙ্গা, সেখানে কিন্তু আগে একাধিক মানুষের বাড়ি ছিল। এখনো গ্রামের রাস্তা, বিদ্যুতের খুঁটি, পাশাপাশি প্রাথমিক স্কুল সবই কিন্তু ভাঙনের মুখে রয়েছে। আর এতেই বর্ষা শুরু হতেই নতুন করে আতঙ্ক গ্রাস করেছে এই সব অঞ্চলের মানুষদের। কারণ তারা জানেন আবার যদি ভাঙন হয়, আবারও কিন্তু ভিটেমাটি ছাড়া হতে হবে। গত প্রায় 1 বছর ধরে রাস্তার ধারে এভাবেই অস্থায়ী কার্যত চালাঘর করে কোনো রকমে গোটা পরিবার মাথা গুঁজে রয়েছেন। কিন্তু সেই মাথা গোজার ঠায়ও এবার বিপন্ন হতে পারে। কি করে সার বাঁচবে এখানকার লোকগুলো? অনেক আতঙ্ক। এখানে ভাঙন শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, অনেক চিন্তা আছে। গ্রামবাসী সবাই সারা রাত ঘুমায় না, বাল বাচ্চা নিয়ে বসে থাকছে, কখন ভাঙন শুরু হবে। কিছু গত বছর 2-4টা ছাগলও চলে গেছে। নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। বর্ষার ভরা গঙ্গা ঝুপ ঝুপ করে নদীর পাড় ভাঙছে, বাড়ছে দীর্ঘশ্বাস। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই। প্রকৃতির রুদ্র রোষ যেন যাযাবর করে দিয়েছে ছাপোষায়ী সব মানুষগুলোকে। গত ভাঙনে ভিটেহারা হতে হয়েছে, এবারও কি ত্রিপলের ছাউনি গোটাতে হবে? আবার খুঁজতে হবে অন্য কোনো জায়গা? আগে যখন ভাঙন হলো তখন কি কি বস্তা ফেলছিল, মাটি ভরে বস্তা ফেলছিল, বস্তা চলে যাচ্ছিল নদীতে। আর কোনো ই নাই, মানে বস্তা ফেলছে নদীতে, জলের মধ্যে চলে যাচ্ছে। এখন কোনো ই নাই। ফি বছর বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয় ভুতনিতে। নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধের টাকা দুর্নীতির ঘূর্ণিতে তলিয়ে যায়। বাম জামানা থেকে বিগত তৃণমূল জামানা, একই ছবি দেখে এসেছেন তারা। 2023 থেকে এখানে ভাঙন শুরু হয়েছে। 23-এ কোনো কাজ হলো না, 24-এ হলো শুধু লুটপাট। টিএমসি যতগুলো গুন্ডাগুলো ছিল ওদেরকে দিয়ে কাজ করালো। বস্তার ভিতরে 50টা বস্তা ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে। টিএমসির আমলে আমাদের এখানে কোনো কাজই হয়নি। 25-এ ওইভাবে হলো। ভালো করে পাবলিকেরা চিরাও খেতে পায়নি, এখানে সব মেম্বারের ঘরে ঢুকে যেত। মালদা জেলা সেচ দপ্তর সূত্রে খবর, 2023 থেকে 2025 এই 3 বছরে শুধুমাত্র মালদার মানিকচক বিধানসভা এলাকাতেই ভাঙন রোধের জন্য 100 কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে। ভুক্তভোগীরা কিন্তু অন্য কথা বলছেন। তাদের দাবি, কাজের কাজ কিছুই হয়নি। টিএমসির আমলেও শুধু ওই বস্তা, বালি, বাঁশ, কাঠ এগুলো দিয়ে নদী তো থামবে না, এগুলাই হয়েছে, লুটমার হয়েছে, কোনো স্থায়ী কাজ হয়নি। বাম জামানাতে তাই হয়েছে। এবার ডবল ইঞ্জিন সরকার হয়েছে, আমাদের স্থায়ী কাজ হলে আমরা ভুক্তবাসী খুব খুশি। এটা নিয়ে আমি বিধানসভায় তুলেছি, যেরকম ভুতনি সহ গোটা মালদার গঙ্গা ভাঙনের স্থায়ীভাবে সমাধান করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিগত দিনে এই ইরিগেশন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে নেতা মন্ত্রীরা, তারা গঙ্গা ভাঙনের নামে লুট রাজ চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা ভুতনি থেকে লুট করা হয়েছে। এর তদন্ত দাবি করেছি, কারণ তখন কাজ হতো না। যখনই ভাঙন হতো তখনই কিন্তু বস্তা, তারপর কিছু বাঁশ ফেলা হতো, বিল করা হতো। ভুতনিবাসী চাইছেন অগাস্ট আতঙ্ক এবার অগাস্ট ক্রান্তিতে বদলে যাক। এবার শুরু হোক স্থায়ী বাঁধ তৈরির কাজ।
মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আজকে সকালেই চলে গেলেন হালি শহরে লকআপে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে। তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন, পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কড়া ব্যবস্থার ঘোষণা করলেন। আইসিকে প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, থানায় তৃণমূল কর্মীর মৃত্যুতে অ্যাকশন, হালিশহর থানার আইসি ক্লোজ, আইও সাসপেন্ড, ডিএম এর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট লেভেল তদন্তের নির্দেশ, পরিবারের সঙ্গে দেখা করে নির্দেশ মুখ্যমন্ত্রী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি, মুখ্যমন্ত্রীর অ্যাটেন্ডেন্টের চাকরি এবং মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা তারা চাননি, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের পক্ষ থেকে 10 লক্ষ টাকা সাহায্য করা হলো। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। মৃত বিরোধী দলের কর্মী, তার স্ত্রী বিরোধী দলের প্রাক্তন কাউন্সিলর। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেন, অর্থ সাহায্য, তার সঙ্গে চাকরি, আশ্বস্ত মৃতের স্ত্রীও। আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে,
ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে, এটা আমাদের বড় পাওনা। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কারা হামলা চালিয়েছেন এই নিয়ে কুণাল ঘোষ আর অর্জুন সিং এর একেবারে তরজা। অর্জুন সিং চিহ্নিত করে কারা হামলা চালিয়েছে সেই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তার দাবি এরা যারা হামলা চালিয়েছে তারা প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ। আর কুণাল ঘোষ তিনিও চিহ্নিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তার দাবি সবাই বিজেপি কর্মী, বিজেপি কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ চালিয়েছেন। কমল অধিকারীর সঙ্গে যে ওখানকার চেয়ারম্যানের সঙ্গে দৌড়চ্ছে, এই দেখুন ছবিটা, এই লোকটাই কাদা ফেলেছে। তো তার মানে পুরো ফেব্রিকেটেড ছিল। মমতা ব্যানার্জি এই যাওয়াটাকে হাইলাইট করা যায় না, এইসব নাটক করেছে। দেখো সেম পার্সন মমতা ব্যানার্জি যে ওই শকুনের মতো লাশের রাজনীতি করেন, এটা বাংলার সব মানুষই জানে। ওখানেও করতে গেছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা বিরল ঘটনা, বিরোধী দল করা লোক যদি কোনো সমস্যায় পড়েছে, তার বাড়িতে সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে তার সেই বাড়ির লোকের পাশে দাঁড়ান। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করেছেন। আশা করি সবাই যাতে এরকমই মনোভাব নিয়ে রাজনীতি করুন। রাজনীতি মানে যুদ্ধ না, দ্বন্দ্ব না, রাজনীতি মানে সৌজন্যতা হওয়া দরকার। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পেছনে ঘুরঘুর করা ঋতব্রত এখন শুভেন্দু বাবু বা আপনাদের পেছনে ঘুরঘুর করছেন। ওই ছবি দেখি আপনি কি করবেন? অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায়, তা তো পুরনো ছবি কিছু থাকতেই পারে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন? বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ, সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাটলেই বেরিয়ে যাবে, যার সঙ্গেই থাকুক। হামলা যখন করেছে আপনি অ্যারেস্ট করাবেন না কেন? হামলাকারীরা বিজেপি না তৃণমূল এই নিয়ে রাজনৈতিক তরজা থাকবে, কিন্তু আমরা চাইছি হামলাকারীরা কারা সেই পরিচয়টা বের করতে। তাই হালিশহরবাসীকে আমাদের অনুরোধ, যদি আপনারা চিনে থাকেন এদের যারা হামলা চালিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর কাদা ছুঁড়েছেন, জুতো ছুঁড়েছেন, চোর চোর স্লোগান দিয়েছেন, ইট পাথর ছুঁড়েছেন বলে অভিযোগ এবং দেখাও যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান। আপনার নাম সম্পূর্ণ গোপন থাকবে। হালিশহরবাসীকে অনুরোধ, নিউজ 18 বাংলা, বিক্ষোভকারীদের পরিচয় জানলে আমাদের জানান। হোয়াটসঅ্যাপ করুন 6303904117 এই নাম্বারে। আপনার পরিচয় গোপন থাকবে। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। হাতিবাগানের রঙ্গনা থিয়েটার দখলের অভিযোগ। 2023 সালে থিয়েটার দখলের অভিযোগ ওঠে, আর আজ জনতার দরবারে অভিযোগ জমা পড়ল। প্রমোটারের বিরুদ্ধে রঙ্গনা থিয়েটার দখলের অভিযোগ ওঠে। আমি অভিযোগ নিয়েছি 2023 সালে মে মাসের 12 তারিখে রাত্রে রঙ্গনা থিয়েটার হাতিবাগানের সেটা জবরদখল হয় এবং সেখানকার সমস্ত জিনিসপত্র বাড়ি করে নিয়ে যায়। পুলিশের মদতে ওখানে আমার একটা কারখানা ছিল মেকআপ মেটেরিয়ালস, কসমেটিক, সেটাও নিয়ে নেয়। নিয়ে সমস্ত মালপত্র ওখান থেকে বার করে নিয়ে যায়
ওখানে ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন আছে, এফআইআর আছে, সবই আছে, কিন্তু কোনো কাজ হয়নি। থিয়েটারটা দখল করে বসে আছে। হ্যাঁ, প্রমোটার তো আগে প্রশাসন থেকে বলেছে। 22 কাঠা জমি দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা তারা নালিশ জানালেন। কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখলের অভিযোগ, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ মহিলাদের। আমাদের জমি উনি 22 সাল থেকে দখল করে নিয়েছেন। আমরা কোর্টে যাই, ইনজাংশন পাই, তা সত্ত্বেও উনি পুরোটা কভার করে নিয়ে সবাইকার রাতারাতি পাঁচিল তুলে দিয়েছেন। গুন্ডা ফুন্ডা এনে বাড়িতে আমাদের গুন্ডা দিয়ে মারধর করেছেন। এগুলো হচ্ছে স্বয়ং হুমায়ুন কবির স্পটে এসে করছে, ফোন কেড়ে নিচ্ছেন, বলছে আমার সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এত অত্যাচার করেছে, পাথর ছুঁড়ছে। আমার জমি আছে টোটাল 2.5 কাঠা, আর আদার সবাইকার মিলিয়ে 22 কাঠার উপর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার জমিও দখল করেছেন উনি, পাঁচিল তুলে দিয়েছেন 2022 সাল থেকে। আমি গিয়ে আমার এমন কিছু কাগজপত্র উনি দেখেছেন, আমি সব দেখিয়েছি। এত সাল থেকে আমার জমি কেনা রয়েছে। তো উনি আমাকে, হ্যাঁ আপনার জমি নয়, এই নয়, আপনি বেজায় দখলদারি করে আছেন বলে আমার থেকে কাগজপত্র আপনি এক্ষুনি নিয়ে আসুন, আমি আপনাকে কিছু সামথিং টাকা দেব। অভিযোগ আমি সিএম এর কাছে করতে এসেছি। 22 কাঠা জমি দখল করে নেওয়া হয়েছে। আপনারা শুনলেন অভিযোগকারীদের বক্তব্য। প্রাক্তন তৃণমূল বিধায়ক আইপিএস হুমায়ুন কবির, তার বিরুদ্ধেই অভিযোগ। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা তারা নালিশ জানিয়েছে। ঠিক কোনা এক্সপ্রেসওয়ের কাছেই এই জমি, আর সেই জমি দখলের অভিযোগ। অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ মহিলাদের। জনতার দরবারে তাই নালিশ জানাতে এলেন এই 5 মহিলা। বক্তব্য শুনলেন। জোর করে জমি দখলের অভিযোগ, কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখলের অভিযোগ। আরো একবার শুনুন কি হেডলাইন্স।